হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5 শুরু করব। এটা কিন্তু দ্বিতীয় সামেটিভ, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করব মডেল কোশ্চেন পেপার 5, পেজ 136, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার। এটা যে দ্বিতীয় সামেটিভ, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন, দেখো কি আছে, বলছে কোন সংখ্যার 11% হয় 33। বলছে কোন সংখ্যার 11% হয় 33। আমি ধরে নেব সংখ্যাটি এক্স, আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স, মানে এক্সের 11% ইকুয়াল টু 33 শর্তানুসারে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। তাহলে আমার ধরা অনুযায়ী এক্স এর 11%, এক্স এর 11%, এর মানে হচ্ছে গুণন, মানে এক্স গুণন 11%, মানে 11 নিচে 100%, নিচে একটা 100 ইকুয়াল টু 33। লিখব শর্তানুসারে এক্স গুণন 11 নিচে 100 ইকুয়াল টু 33। তাহলে আমি ধরে নিছি সংখ্যাটি হচ্ছে এক্স, মানে এক্সের 11% কত হবে? 33 হবে, সেটা শর্তানুসারে। এবার এখান থেকে এক্সের মান বের করবো। এইবার আমরা এটাকে ওপার করব, মানে 11-র 100 যদি আমরা ওপার করি, যেহেতু ইন্টু আছে এটা হচ্ছে ডিভাইডেড, মানে 100 যাবে উপরে আর 11 হচ্ছে নিচে। অতএব এক্স ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে 33 গুণন 100 আর নিচে হচ্ছে 11, কাটলে হচ্ছে 3। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 300। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম যে সংখ্যাটি ইকুয়াল টু 300, ঠিক আছে? এবার আমার কিন্তু অপশান দেখতে হবে। এ নম্বর অপশান আছে 330, বি নম্বর অপশান আছে 303, সি নম্বর অপশান আছে 333, আর ডি নম্বর অপশান আছে 300। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 300। তাহলে এখানে হচ্ছে ডি নম্বর অপশান, এখানে অ্যান্সার হবে ডি, ঠিক আছে? এবার চলে আসতেছি 1-এর 2 নম্বর। খুব ভালো করে দেখবে, এখানে সে এ এম এন স্বাভাবিক সংখ্যা, এ ছোট হাতের এ, ছোট হাতের এম, ছোট হাতের এন, এ এম এন স্বাভাবিক সংখ্যা, এবং এম লেস দেন এন, মানে এম হচ্ছে এনের থেকে ছোট। কত ছোট আমরা জানি না, এম এনের থেকে ছোট, মানে এন মাইনাস এম সমান একটা কিছু আসবে, সেটা আমরা ধরে নেব। হলে বলছে এ টু দি পাওয়ার এম ও এ টু দি পাওয়ার এন এর গসাগু কত? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, এম এন স্বাভাবিক সংখ্যা এবং এম লেস দেন এন, মানে এম এনের থেকে ছোট হলে এ টু দি পাওয়ার এম ও এ টু দি পাওয়ার এন এর গসাগু কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি এন মাইনাস এম ইকুয়াল টু এক্স। আমি ধরলাম এম হচ্ছে এনের থেকে এক্স ছোট, এক্স ধরে নিলাম এক্স। তাহলে অতএব এক্স এন ইকুয়াল টু কী হবে? এবার যদি আমরা এমটাকে ওপার করি, অতএব এন ইকুয়াল টু এক্স প্লাস এম, মানে এম হচ্ছে এনের থেকে ছোট, মানে এনের থেকে যে আমরা এম বিয়োগ করি তাহলে হবে এক্স। সেটা আমি কিন্তু ধরে নিছি, কিন্তু আমরা জানি না কত ছোট এইটুকু জানি, ধরে নিলাম এক্স ছোট। তাহলে এন সমান এটা উপরে গেলে প্লাস, কমপ্লিট। এবার দেখো আমাকে বের করতে হবে এ টু দি পাওয়ার এম। তাহলে এখানে প্রথম সংখ্যা আছে হচ্ছে, প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা হচ্ছে a টু দি পাওয়ার m, কমপ্লিট। এবার আমরা বার করছি দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে a টু দি পাওয়ার n। প্রথম সংখ্যা হচ্ছে a টু দি পাওয়ার m, এর গসক এটা এরমই থাকবে, ভাঙলে এরমই থাকলো। আর a টু দি পাওয়ার n, এবার তোকে n সমান কি হয়? n সমান mx প্লাস m। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস m। n মানে হচ্ছে x প্লাস m। এবার যদি এটাকে আমরা ভাঙি তাহলে এটা এরকম হবে a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার m। আবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পাওয়ার যোগ হবে, মানে x প্লাস m হয়ে যাবে পাওয়ার। তাহলে এটাকে ভেঙে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো নির্ণয়ের গসক কী হবে? নির্ণয়ের গসক হচ্ছে a টু দি পাওয়ার m। এখানে নির্ণয়ের গসক আছে, এখানে আছে a টু পাওয়ার m, মানে প্রথম রাশি হচ্ছে a টু দি পাওয়ার m, আর দ্বিতীয় রাশি আছে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার m। তাহলে নির্ণয়ের গসক হচ্ছে যে এটা হচ্ছে নির্ণয়ের গসক। আমরা লিখব নির্ণয় গসাগু ইকুয়াল টু a টু দি পাওয়ার m। ঠিক আছে, এবার আমরা অপশন দেখব। অপশন a নম্বর হচ্ছে 1, b নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m, c নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n, আর d নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস n। তাহলে এখানে আমার হচ্ছে b নম্বর a টু দি পাওয়ার m। তাহলে এখানে অ্যান্সার লিখবো আমরা। অ্যান্সার হচ্ছে নির্ণয় গসক এটা হচ্ছে b নম্বর। অ্যান্সার হচ্ছে b, a টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলে নিচ্ছি। বলছে m লেস দেন n, মানে m হচ্ছে n এর থেকে ছোট। তার মানে আমরা যদি n থেকে m বিয়োগ করি, আমি ধরে নিচ্ছি সেটা হবে x। আমি লিখছি এখানে ধরি n মাইনাস m ইকুয়াল টু x। তাহলে এবার mটাকে ওপার করে দিলাম, তাহলে n সমান কী হবে? x প্লাস m। ঠিক আছে, এইবার প্রথম রাশি দেওয়া আছে a টু দি পাওয়ার m, আর দ্বিতীয় রাশি আছে a টু দি পাওয়ার n। তাহলে n এর জায়গায় আমি লিখলাম x প্লাস m। এবার এটাকে যদি ভাঙি তাহলে a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার m, এই দুটো গুণ করলে কিন্তু পাওয়ার যোগ হবে। এবারে এই দুটো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে গসাগু মানে যেটা কমন কোনটা হবে? a টু দি পাওয়ার m এখানে আছে, এখানে আছে a টু দি পাওয়ার m। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে a টু দি পাওয়ার m। এখন অপশন দেখব, এখানে বি নম্বর অপশন আছে a টু দি পাওয়ার m। অ্যান্সার হবে বি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হবে। প্রতিটি সূক্ষ্মকোণ মানে যেটা 90 ডিগ্রি কম সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি সেটাকে সমকোণ বলা হচ্ছে, যেটা 90 ডিগ্রি বেশি 180 ডিগ্রি কম সেটাকে বলা হচ্ছে স্থূলকোণ, আর যেটা 180 ডিগ্রি বেশি 360-এর মধ্যে সেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি কম যেটা হবে, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু, ঠিক এরকম একটা ত্রিভুজ সমকোণী এবং সমদ্বিবাহু এরকম। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এটা এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এ বি আর বিসি সমান। আমরা একটু লিখে নিচ্ছি কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এখানে কিন্তু এ বি ইকুয়াল টু বিসি। আমরা জানি যে দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ সমান হবে, সেটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টা বাহু সমান তার 3টা কোণও সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, কিন্তু দুটো কোণ কিন্তু সমান হবে যেহেতু দুটি বাহু সমান। তাহলে আমরা লিখব যে অতএব কোণ বি এ সি ইকুয়াল টু কোণ এ সি বি ইকুয়াল টু
90 ডিগ্রি বাই 2, এটা কাটলে হচ্ছে 45 ডিগ্রি, সমান সমান 45 ডিগ্রি। যেহেতু AB ইকুয়াল টু BC, মানে যেহেতু দুটি বাহু সমান অতএব দুটি কোণ সমান। তার মানে এখানে কোণ কত হচ্ছে, কোণ সূক্ষ্মকোণ কত হবে, অতএব সূক্ষ্মকোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, মানে এই কোণটাও হবে 45 ডিগ্রি, এই কোণটাও হবে 45 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কমপ্লিট। এবার আমরা অপশান দেখব। অপশান এ আছে 30 ডিগ্রি, অপশান বি হচ্ছে 45 ডিগ্রি, অপশান সি হচ্ছে 60 ডিগ্রি, অপশান ডি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে অপশান বি হচ্ছে 45 ডিগ্রি, বি নম্বর কারেক্ট হবে। এখানে অ্যান্সার হবে বি, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্ক। 2-এর 1 নম্বর, এটা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে হবে অঙ্কটা। দেখো অঙ্কটা কি আছে, বলছে 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। আমি আবার বলছি লাইনটা, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি 10 জন লোক, আগে ছিল 30 জন, আরও 10 জন লোক কাজটি করতে আসে, মানে আরও 10 জন লোক কাজটি করতে আসলো, তাহলে বাকি অংশ, বলছে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে। আমাকে কিন্তু দিন মানে সময় বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করব। খুব ভালো করে দেখবে, আমি কিভাবে টেস্ট করছি সেটাও দেখবে, টেস্ট কিভাবে করছি সেটা কিন্তু খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, তাহলে প্রথমেই লিখব সমস্যাটি হলো, প্রথমে লিখছি সমস্যাটি হলো, টান দিয়ে। ঠিক আছে, এইবার লিখবো 10 জন লোক আসলে, 10 জন লোক আসে, বলছে 10 জন লোক আসলে মোট লোক সংখ্যা, 10 জন লোক আসলে মোট লোক সংখ্যা ইকুয়াল টু, আগে ছিল 30 প্লাস 10, মানে আগে 30 জন লোক ছিল, তারপর আরও 10 জন লোক কাজ করতে আসলো, তাহলে মোট লোক হলো কত, 30 প্লাস 10 ইকুয়াল টু 40 জন, 40 জন হলো। ঠিক আছে, এবার যদি 3/7 অংশ কাজ হয় তাহলে আমরা ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমরা একটু উপরে লিখে নিচ্ছি, ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে আমরা কিন্তু মোট কাজ ধরে নিলাম 1 অংশ। এবার যদি 3/7 অংশ কাজ হয়ে থাকে, মানে 7 ভাগের 3 ভাগ যদি কাজ হয়, তাহলে বাকি থাকবে 7 ভাগের 4 ভাগ, তার মানে 4/7 অংশ। ঠিক আছে, একটু লিখে নিচ্ছে যে 3/7 অংশ কাজ হলে, 3/7 অংশ কাজ হলে বাকি কাজ ইকুয়াল টু 1 বিয়োগ 3/7। তাহলে আমি লিখলাম যে 3/7 অংশ কাজ হলে বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 3/7, যেহেতু আমি মোট কাজ ধরছি 1 অংশ। তাহলে এখানে বিয়োগ করলে লসাগু 7, তাহলে 7 বিয়োগ 3, তাহলে 4/7 অংশ কাজ এখনো বাকি আছে, 4/7 অংশ কাজ এখনো বাকি আছে। তাহলে এই 40 জন লোক এই 4/7 অংশ কাজ করবে কত দিনে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো জন অংশ দিন। আমরা এখন প্যারা করছি, প্রথমে লিখবো জন, তারপর লিখবো অংশ, তারপর হচ্ছে দিন। প্রথমে হচ্ছে 30 জন লোক, 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিনে। 30 জন লোক
3 শতাংশ কাজ করে 15 দিনে। ঠিক আছে, এবার হচ্ছে 40 জন লোক, 10 জন লোক বেড়ে গেছে, 40 জন লোক করবে 4 শতাংশ, 4 শতাংশ কাজ করবে, 4 শতাংশ। আমরা ধরে নিচ্ছি দিন হচ্ছে এক্স, এক্স কিন্তু আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স দিনে সে কাজটা করবে। ঠিক আছে, এইবার আমাকে দেখতে হবে যে দিনের সঙ্গে জন সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা আমি প্রথমে দেখব। আমি বলে দিচ্ছি সরল সম্পর্ক মানে হচ্ছে জন বাড়লে দিন বাড়বে, জন কমলে দিন কমবে, সেক্ষেত্রে সরল সম্পর্ক। আবার যদি জন বাড়ে দিন কমবে, আবার জন কমলে দিন বাড়বে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আমরা কিন্তু টেস্ট করে দেখব দিন আর জনের মধ্যে কি সম্পর্ক আছে, আমরা অংশটাকে স্থির রেখে দেবো। খুব ভালো করে দেখো আমি কিভাবে টেস্ট করছি। ঠিক আছে, দেখো 30 জন লোক 3 শতাংশ কাজ করে 15 দিনে। ঠিক আছে, এবার একজন লোক করবে ওই 3 শতাংশে কাজ করবে, তাহলে কিন্তু বেশি দিন লাগবে, মানে জন কমলে কিন্তু দিন বেড়ে যাবে, যেহেতু অংশটা আছে স্থির। আমি আবার বলছি 30 জন লোক 3 শতাংশ কাজ করে 15 দিনে। এবার একজন লোক 3 7 ওই কাজই করবে, কিন্তু 30 জন যেখানে সেখানে একজন করবে, কিন্তু ওই কাজই করবে, তাহলে তার কিন্তু অনেক দিন বেড়ে যাবে। কিন্তু জন যদি কম নাও, কোনো একটা কাজ নির্দিষ্ট কাজ করতে গেলে তোমার দিন বেড়ে যাবে, তার মানে এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক যুক্ত। আচ্ছা, একটু লিখে নিচ্ছি। জন বাড়লে দিন কমে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত যখন অংশ স্থির। ঠিক আছে, দেখো আমি লেখাটা পড়ছি, কি লিখলাম? আমি লিখলাম জন বাড়লে দিন কমে বা দিন কমবে, জন যদি বাড়ে দিন কমবে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত যখন অংশ স্থির। কমপ্লিট। তাহলে আমার প্রথম টেস্ট কমপ্লিট। এবার আমি অংশ টেস্ট করব। দেখো 30 জন লোক 3 শতাংশ কাজ করবে 15 দিনে। এবার 30 জন লোকই আছে কিন্তু অল্প কাজ করবে, 3 চেয়ে কম করবে, তাহলে কিন্তু দিনও কম লাগবে। যেহেতু জন ঠিক আছে, 30 জন 3 শতাংশ করছে 15 দিনে, এবার 30 জন লোক 3 চেয়ে কম কাজ করবে, তাহলে দিন কম লাগবে। তাহলে অংশ কমলে দিন কমে, অংশ বাড়লে দিন বাড়বে, এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো অংশ বাড়লে, লিখবো যে অংশ বাড়লে দিন বাড়বে, অংশ বাড়লে দিন বাড়বে, তাই দিন অংশের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন জন স্থির। ঠিক আছে, তাহলে দিনের সঙ্গে জন হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আবার দিনের সঙ্গে অংশ হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, প্রথমে কিন্তু এটা লিখবো, প্রথমে লিখবো 15 নিচে এক্স ইকুয়াল টু, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হলে 1 নিচে লিখবো 30 40, 1 নিচে 30 তার নিচে 40 গুণন, এটা উপরে হচ্ছে 3 7 আর নিচে হচ্ছে 4 7। ঠিক আছে, এবার উল্টে যাবে, তাহলে এখানে 15 নিচে এক্স ইকুয়াল টু 40 নিচে 30 গুণন 3 নিচে 7 গুণন 7 নিচে 4,
সাতের নিচে 4, দেখো এই 7 7 কেটে যাবে, এই 0 0 কেটে দিলাম, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে এখানে থাকছে 15 নিচে এক্স ইকুয়াল টু 15 নিচে এক্স ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু 15। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 15। তাহলে আমরা অ্যান্সার লিখব। বলছে এখানে বলছে যে বাকি অংশ সারতে কতদিন লাগবে, আমরা লিখব 15 দিন লাগবে। অ্যান্সার লিখব যে বাকি অংশ সারতে বাকি অংশ সারতে সারতে সময় লাগবে ইকুয়াল টু 15 দিন। 15 দিন, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। আমি আর একবার তোমাদের টেস্টিংটা দেখা দিচ্ছি, কিভাবে সরল সম্পর্ক হচ্ছে, কিভাবে ব্যস্ত সম্পর্ক হচ্ছে। একবার দেখে নাও। প্রথমে আমি জনটা টেস্ট করছি। দেখো 30 জন লোক 3-এর 7 অংশ কাজ করে 15 দিনে। এইবার একজন লোক ওই 3-এর 7 অংশ কাজ করবে, তাহলে কিন্তু বেশি দিন লাগবে। 30 জনের কাজ যদি একজনকে করতে দেয় তাহলে কিন্তু সময় কিন্তু অনেক লেগে যাবে। তাহলে জন কমলে দিন বাড়বে, আবার জন বাড়লে দিন কমবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, যখন অংশটা স্থির থাকবে। কমপ্লিট। আবার তোকে অংশ টেস্টিং করব। 30 জন লোক 3-এর 7 অংশ কাজ করে 15 দিনে। এবার 30 জন লোকই আছে, কিন্তু 3-এর 7-এর চেয়ে কম কাজ করবে, তাহলে কিন্তু সময় কম লাগবে। লোক তো ঠিকই আছে, কাজ অল্প, তাহলে অত দিন লাগবে না। তাহলে অংশ কমলে দিন কমবে, অংশ বাড়লে দিন বাড়বে। এটা হচ্ছে সরল সম্পর্কযুক্ত যখন জন স্থির। ঠিক আছে, টেস্টিংটা তোমরা লিখবে। তাহলে এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:2 এবং 4:5। দুটি পাত্র আছে যেখানে সিরাপ ও জলের অনুপাত প্রথম পাত্রে হচ্ছে 3:2 আর দ্বিতীয় পাত্রে হচ্ছে 4:5। হচ্ছে প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে এই প্রথম মিশ্রণটা কিন্তু 3 লিটার নিছে। এই 3 লিটারের মধ্যে কতখানি সিরাপ কতখানি জল সেটা আমরা বের করব। হচ্ছে প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার, দ্বিতীয় মিশ্রণে কত লিটার সেটা আমরা ধরে নেবো। দ্বিতীয় মিশ্রণটা x লিটার ধরে নেবো। দ্বিতীয় মিশ্রণে কত লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে। তারপর দুটাকে মিশ্রিত করবে, প্রথম আর দ্বিতীয় পাত্রে সিরাপ জলকে দুটোকে একসঙ্গে মিশ্রিত করব। বলছে ওখানে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় মিশ্রণের পরিমাণ হচ্ছে x লিটার। প্রথমে লিখছি ধরি দ্বিতীয় মিশ্রণের পরিমাণ ইকুয়াল টু x লিটার। আমরা কিন্তু ধরে নিলাম যে প্রথম মিশ্রণ তো হচ্ছে 3 লিটার, আর দ্বিতীয় মিশ্রণটা আমরা ধরে নিলাম x লিটার সে মিশ্রিত করবে। এই x লিটারের মধ্যে কতখানি সিরাপ কতখানি জল আছে সেটা আমরা কিন্তু পরে বের করব। প্রথমে আমরা প্রথম মিশ্রণটা বের করছি। প্রথম মিশ্রণের সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 3:2 এবং প্রথম মিশ্রণটা মিশ্রিত করা হয়েছে 3 লিটার। এই 3 লিটারের মধ্যে কতখানি সিরাপ কতখানি জল আছে সেটা আমরা কিন্তু বের করব। আমরা লিখছি প্রথম মিশ্রণে সিরাপ ইস্টু জল ইকুয়াল টু 3:2। এবার হচ্ছে প্রথম মিশ্রণের পরিমাণ হচ্ছে 3 লিটার। লিখছি প্রথম মিশ্রণের পরিমাণ ইকুয়াল টু 3 লিটার। অতএব সিরাপ আছে, এই 3 লিটারের মধ্যে কতখানি সিরাপ আছে কতখানি জল আছে সেটা আমরা এখন বের করব। লিখব অতএব সিরাপ আছে ইকুয়াল টু, তাহলে 3 গুণন আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, মানে ডিভাইডেড অনুপাতের যোগফল।
তাহলে আমরা যেহেতু সিরাপ বার করছি 3 গুণন 3 আর নিচে হচ্ছে যোগ করলে হচ্ছে 5, ঠিক আছে, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 3 3 9, এটা হচ্ছে 9-এর 5 আর লিটার, 9-এর 5 লিটার। তাহলে সিরাপ আছে হচ্ছে 9-এর 5 লিটার। অতএব জল আছে ইকুয়াল টু 3 গুণন 2-এর নিচে 5। এখানে জলের অনুপাত হচ্ছে 2 আর অনুপাতের যোগফল হচ্ছে 5, অনুপাতের যোগফল হচ্ছে 5 আর অনুপাত হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 6-এর 5 লিটার। তাহলে আমরা কিন্তু 3 লিটার যে আমরা প্রথম মিশ্রণ মিশাইছি তার মধ্যে সিরাপ আছে 9-এর 5 লিটার আর জল আছে 6-এর 5 লিটার। কমপ্লিট। এবার আমরা যাব দ্বিতীয় মিশ্রণ, লিখব দ্বিতীয় মিশ্রণে সিরাপ ইস টু জল ইকুয়াল টু 4:5, তাহলে 4:5, সিরাপ ইস টু জল সমান 4:5। আচ্ছা, এইবার লিখব এক্স লিটারে সিরাপ আছে। আমরা দ্বিতীয় মিশ্রণ কিন্তু ধরে নিছি, ধরি দ্বিতীয় মিশ্রণের পরিমাণ হচ্ছে এক্স লিটার, তাহলে এক্সের মধ্যে কতখানি সিরাপ আছে আবার এক্সের মধ্যে কতখানি জল আছে সেটা আমরা এখন বের করব। লিখব এক্স লিটারে সিরাপ আছে ইকুয়াল টু এক্স গুণন, তাহলে আমরা সিরাপ বের করবো 4 দ্বারা গুণ আর নিচে হচ্ছে যোগফল হচ্ছে 9, মানে 4 + 5, যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। ঠিক আছে, সমান 4x/9 লিটার, 4x/9 লিটার। আবার এক্স লিটারে জল আছে ইকুয়াল টু এক্স গুণন 5 তার নিচে হচ্ছে 9, এক্স গুণন 5 তার নিচে 9, তাহলে এখানে হচ্ছে 5x/9 লিটার। কমপ্লিট। এবার আমরা কিন্তু বের করব মোট সিরাপ মোট জল। তো আমরা এখানে বের করছি মোট সিরাপ ইকুয়াল টু এখানে সিরাপ প্রথম মিশ্রণের সিরাপ আছে 9-এর 5, 9-এর নিচে 5 প্লাস দ্বিতীয় মিশ্রণের সিরাপ আছে 4x/9, 4x/9 এত লিটার। তাহলে মোট সিরাপ আছে 9-এর 5 প্লাস 4x/9 এত লিটার। এবার মোট জল এখানে করছি, মোট জল ইকুয়াল টু প্রথম মিশ্রণে জল আছে 6-এর 5, এটা হচ্ছে 6-এর 5, ঠিক আছে, তাহলে হচ্ছে 6-এর নিচে 5 প্লাস আর এখানে জল আছে 5x/9, এটা হচ্ছে 5x/9 এত লিটার। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে দ্বিতীয় মিশ্রণ কতটা মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে। সিরাপ ও এখানে দেখো লেখা আছে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। হ্যাঁ, দুটোকে যদি আমরা একসাথে মিশ্রিত করি সেখানে সিরাপ আর জলের পরিমাণ সমান, শর্তানুসারে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা লিখব শর্তানুসারে এখানে হচ্ছে 9-এর 5 প্লাস 4x/9 ইকুয়াল টু 6-এর 5 প্লাস 5x/9। এবার আমরা এক্সগুলোকে বাম দিকে আনবো আর এক্স ছাড়াগুলো আমরা ডান দিকে করবো। তার মানে 5x/9কে আমরা এপারে নিয়ে আসবো। তাহলে এখানে থাকবে 4x/9 মাইনাস 5x/9 ইকুয়াল টু এখানে 6/5 আসে। এবার এটাকে আমরা ওপার করে দেবো, তাহলে মাইনাস 9-এর নিচে 5। তাহলে এবার এখানে লসগু হচ্ছে 9, তাহলে 4x মাইনাস 5x, লসগু হচ্ছে 9 আর এই দিককার লসগু হচ্ছে 5
তাহলে 6 মাইনাস 9, এখানে 5x তা 4x বাদ দিলে মাইনাস এক্স, তার নিচে 9, আর 6 থেকে 9 তা 6 বিয়োগ, তাহলে মাইনাস 3-এর নিচে 5, দুই দিকটা মাইনাস উঠে গেল। ঠিক আছে, এবার বজ্রগুণন করলে 5x ইকুয়াল টু 27, অতএব x ইকুয়াল টু 27-এর নিচে 5, 27-এর নিচে 5 সমান সমান হচ্ছে 5 পূর্ণ 2-এর 5, তাহলে x এগুলো কত হলো 5 পূর্ণ 2-এর 5, তার মানে কত, দ্বিতীয় মিশ্রণটা কতক্ষণ মিশ্রণ হয়েছে, দ্বিতীয় মিশ্রণের পরিমাণ কত, 5 পূর্ণ 2-এর 5 লিটার। আমরা অ্যান্সার লিখব যে দ্বিতীয় মিশ্রণের পরিমাণ ইকুয়াল টু 5 পূর্ণ 2-এর 5 লিটার, এত লিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দ্বিতীয় মিশ্রণের পরিমাণ হচ্ছে 5 পূর্ণ 2-এর 5 লিটার। ঠিক আছে, এখানে শর্তানুসারে বসলো যে দুটা মিশ্রণকে যদি একসাথে মিশানো হয় সেখানে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, তার মানে সিরাপ ইকুয়াল টু জল, মোট সিরাপ আর মোট জল শর্তানুসারে দুটো কী হবে, সমান হবে। তারপর আমরা এক্সগুলোকে বাম দিকে আর এক্স ছাড়াগুলো আমরা ডান দিকে করলাম, তারপর আমরা এক্সের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা আর নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর, দেখো প্রশ্নটা, দেখো খুব ভালো করে। প্রশ্ন আছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% গণিতে ও 70% বাংলায় পাশ করে, মানে 60% গণিতে পাশ করে আর 70% বাংলায় পাশ করে, কিন্তু তাদের মধ্যে 20% গণিত বাংলা উভয় বিষয়ে ফেল করে। 20% গণিত এবং বাংলা উভয় বিষয়ে ফেল করে, তার মানে ডাসা ফেল, দুটাতেই ফেল 20%। ঠিক আছে, যদি 2500 জন, যদি 2500, 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, বলছে 2500 জন 2500 জন উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমাকে টোটাল কতজন পরীক্ষা দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্ক করার কিন্তু একটা নিয়ম আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলার নাম হচ্ছে শুধুমাত্র ফর্মুলা। মানে হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয় বাদ দিলে শুধুমাত্র সেই সাবজেক্টে পাস বা ফেল যেটা থাকবে সেটা হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখো, এখানে বলা আছে পরীক্ষাতে 60% গণিতে 70% বাংলায় পাস করে, কিন্তু এখানে দেওয়া আছে 20% গণিত বাংলা উভয় বিষয়ে ফেল করে। তাহলে আমাকে এই যে পাস আছে, এই পাসটাকে আমাকে ফেল করে নিতে হবে। প্রথমে আমরা ফেল করব, দেখ আমরা কীভাবে করছি ফেলটা। প্রথমে লিখব গণিতে ফেল করে, প্রথমে লিখবো গণিতে ফেল করে, লিখবো হচ্ছে গণিতে ফেল করে ইকুয়াল টু 100 বিয়োগ 60 ইকুয়াল টু 40%। তাহলে 60% পাস করে, তাহলে 100 থেকে 60 বাদ দিলে বাকিটা ফেল করে। ঠিক আছে, এবার লিখবো বাংলায় ফেল করে, তাহলে 100 বিয়োগ 70 সমান 30%। ঠিক আছে, এবার লিখবো যে উভয় বিষয়ে ফেল করে, নিচে লিখছি উভয় বিষয়, মানে গণিত এবং বাংলা উভয় বিষয়, লিখব উভয় বিষয়ে ফেল করে ইকুয়াল টু 20%। বলছে তাদের কিন্তু তাদের হচ্ছে 20% গণিত বাংলা উভয় বিষয় ফেল করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে 20%। এইবার আমরা প্রতিটা সাবজেক্ট থেকে যদি উভয় বিষয়ে বাদ দেই, শুধুমাত্র সেই সাবজেক্টে ফেল করে, শুধুমাত্র সেই সাবজেক্টে, তাহলে আমরা ফর্মুলা হবে শুধুমাত্র, লিখব শুধুমাত্র গণিতে ফেল করে, লিখব শুধুমাত্র গণিতে ফেল করে
ইকুয়াল টু 40% মাইনাস 20% ইকুয়াল টু 20%। তাহলে শুধুমাত্র গণিতে ফেল করে হচ্ছে 20%। আমরা কি করব, প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয় বাদ দিলে শুধুমাত্র সেই সাবজেক্টে কি করবে, ফেল থাকলে ফেল, পাস থাকলে পাস। ঠিক আছে, এবার চলে আসতেছি, আবার লিখছি শুধুমাত্র বাংলায় ফেল করে ইকুয়াল টু 30% মাইনাস 20% ইকুয়াল টু 10%। কমপ্লিট। আমি আরেকবার বলে নিচ্ছি যে শুধুমাত্র গণিতে মানে একটা সাবজেক্টে ফেল করছে সেটা হচ্ছে 20%, আর শুধুমাত্র বাংলায় মানে একটা সাবজেক্টে ফেল করেছে সেটা হচ্ছে 10%, আর উভয় বিষয়ে ফেল করেছে যা হচ্ছে ডাসা ফেল, কোনো বিষয়ে পাস করেনি, সেটা হচ্ছে 20%। তাহলে মোট ফেল করেছে, এক বিষয় হোক আর দুই বিষয় হোক, ফেল করছে মোট কত, আমরা যোগ করবো, লিখবো মোট ফেল করেছে ইকুয়াল টু, এখানে হচ্ছে 20% প্লাস 10% প্লাস 20%। এই 20% ফেল করেছে গণিতে, এই 10% ফেল করছে বাংলায়, আর এই 20% ফেল করছে উভয় বিষয়ে, সমান সমান 50%। তাহলে 50% কিন্তু ফেল করেছে, সে এক বিষয়ে হোক আর দুই বিষয় হোক, ফেল করছে কত, 50%। তাহলে বাকি 100 টাকা বাদ দিয়ে 50 বাদ দিলে তাহলে বাকি যেটা সেটা হচ্ছে পাস করেছে, তারা ফেল কোনো বিষয় ফেল করেনি, লিখবো যে অতএব পাস করেছে ইকুয়াল টু ইকুয়াল টু 100 বিয়োগ 50 ইকুয়াল টু 50%। তাহলে আমরা লিখবো যে 50 জন পাস করলে মোট পরীক্ষাতে ইকুয়াল টু 100, 50% পাস করতে মানে 100 জনের মধ্যে 50, আমরা লিখবো 50 জন পাস করলে মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 100 জন। 100 জন, তাহলে 50 জন যদি পাস করে সেখানে মোট পরীক্ষার্থী কত, 100 জন, মানে 50%, মানে 100 জনের মধ্যে 50 জন। অতএব একজন পাস করলে মোট পরীক্ষার্থী 100 নিচে 50 জন, অতএব কত, 2500, মানে 2500 জন যদি পাস করে থাকে তাহলে মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 100 গুণন 2500, আর তার নিচে হচ্ছে 50, এই 50 দিয়ে 100 কাটলে হচ্ছে 2 সমান হচ্ছে 5000, তাহলে 5000 জন। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 5000 জন। এখানে অ্যান্সার লিখবো মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 5000 জন, এটা হচ্ছে অ্যান্সার। মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 5000 জন। তোমরা কিন্তু অবশ্যই একটা ফর্মুলা মনে রেখে দেবে, সেটা হচ্ছে শুধুমাত্র ফর্মুলা, মানে প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয় বাদ দিলে শুধুমাত্র সেই বিষয়ে পাস থাকলে পাস, ফেল থাকলে ফেল, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দিবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 2-এর 4 নম্বর। দেখো অঙ্কটা খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। মানে অলোক করতে পারে 10 দিনে কাজটা, কালাম করে 12 দিনে এবং জোসেফ করে 15 দিনে। বলছে তারা একসঙ্গে কাজটি শুরু করলো এবং 3 দিন পর কালাম চলে গেল, তাহলে 3 দিন পর্যন্ত কিন্তু তারা একসঙ্গেই কাজটা করলো। বলছে বাকি কাজটি অলোক আর জোসেফ কতদিনে শেষ করবে। আমরা কিন্তু প্রথমেই ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমরা ধরে নিচ্ছি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমরা ধরে নিলাম মোট কাজ হচ্ছে 1 অংশ। এবার লিখবো অলোক 10 দিনে কাজ করে 1 অংশ। আমরা লিখছি অলোক
অলোক 10 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। তাহলে অলোক 10 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব অলোক 1 দিনে কাজ করে, তাহলে 1-এর নিচে 10 অংশ। অতএব অলোক 3 দিনে কাজ করে, 3 দিনে, তাহলে 3-এর নিচে 10 অংশ। কমপ্লিট। তাহলে অলোক হচ্ছে 3 দিনে কাজ করবে 3-এর 10 অংশ। এবার চলে আসলাম আমরা হচ্ছে কালাম। কালাম কিন্তু কাজটা 12 দিনে করতে পারে। ও যদি একা করে তাহলে 12 দিনে শেষ করবে। লিখবো কালাম, এবার লিখছি কালাম 12 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। এবার লিখবো কালাম 1 দিনে করে, তাহলে 1-এর নিচে 12 অংশ। আর কালাম করবে কত? 3 দিনে, 3 দিনে করে, তাহলে 3-এর নিচে 12 কাটলে হচ্ছে 1-এর 4 অংশ, 1-এর 4 অংশ। তাহলে কালাম কিন্তু 3 দিনে করে 1-এর 4 অংশ। এবার জোসেফ লিখব, জোসেফ 15 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব জোসেফ 1 দিনে কাজ করে, 1-এর নিচে 15 অংশ। অতএব জোসেফ 3 দিনে করে, তাহলে 3-এর নিচে 15 কাটলে হচ্ছে 1-এর 5 অংশ। কমপ্লিট। তাহলে এইবার তারা 3 জনে একত্রে 3 দিনে কত অংশ করে? 3 জনে একত্রে 3 দিনে কত কাজ করবে? তাহলে আমরা সব যোগ করব। লিখব 3 জনে একত্রে 3 দিনে কাজ করে ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 3-এর 10, প্রথমে হচ্ছে 3-এর 10 প্লাস 1-এর 4, 1-এর 4 প্লাস 1-এর 5 এত অংশ। আমরা যোগ লসগু করছি, লসগু হচ্ছে 20, লসগু 20, 10 2 বার, তাহলে এখানে 6 প্লাস 5 বার 5 প্লাস 4, তাহলে এখানে হচ্ছে 3-এর 10 প্লাস 1-এর 4 প্লাস 1-এর 5। ঠিক আছে, লসগু হচ্ছে 20, তাহলে 10 2 বার 6, 4 যাচ্ছে 5 বার, 5 আর 5 যাচ্ছে 4 বার, তাহলে 5 4 9, 9 হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে 15-র নিচে 20, 5 দা কাটলে 3, 5 দা কাটলে 4, তাহলে 3-এর 4 অংশ, 3-এর 4 অংশ। তাহলে তারা 3 জনে একত্রে 3 দিনে করবে 3-এর 4 অংশ কাজ। এবার বাকি কাজ, এখানে লিখছি বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 3-এর 4, লসাগু হচ্ছে 4 মাইনাস 3, তাহলে 1-এর 4 অংশ। তাহলে এখন কিন্তু বাকি কাজ থাকলো 1-এর 4 অংশ কাজ। এই কাজটা কিন্তু অলোক আর জোসেফ করবে। ঠিক আছে, লিখবো অলোক ও জোসেফ 1 দিনে করে। অলোক হচ্ছে 1 দিনে করে 1-এর 10 অংশ, জোসেফ 1 দিনে করে 1-এর 15 অংশ। লিখবো অলোক ও জোসেফ 1 দিনে করে, 1 দিনে কাজ করে ইকুয়াল টু 1 দিনে কাজ করে ইকুয়াল টু অলোক হচ্ছে 1-এর 10, জোসেফ হচ্ছে 1-এর 15, তাহলে 1-এর 10 প্লাস 1-এর 15, 1-এর 10 প্লাস 1-এর 15। ঠিক আছে, জোসেফ 1 দিনে করছে হচ্ছে 1-এর 15।
আর লসাগু হচ্ছে 30, তাহলে 3 + 2 সমান সমান 5-এর 30, মানে 1-এর 6 অংশ, 1-এর 6 অংশ। তাহলে জোসেফ আর অলোক, মানে অলোক আর জোসেফ একদিনে কাজ করে 1-এর 6 অংশ, তার মানে 1-এর 6 অংশ কাজ করে একদিনে। 1 হলে কত, বাকি কাজ আছে কত, 1-এর 4 কত, লিখব 1-এর 6 অংশ, 1-এর 6 অংশ কাজ করে ইকুয়াল টু 1 দিনে। অতএব 1 অংশ কাজ করে, উল্টা যাবে 6-এর নিচে 1 দিনে। অতএব 1-এর 4 অংশ, 1-এর 4 অংশ কাজ করে, তাহলে 6 আর উপরে হচ্ছে 1, তার নিচে 4 সমান 3-এর নিচে 2 দিনে, সমান সমান 1 × 2 দিনে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোরা দুইজনে বাকি কাজটা করবে হচ্ছে 3-এর 2 দিনে, মানে 1 × 2 দিনে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট 4 নম্বর। দেখো এটা একটা উৎপাদক করব, খুব ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। দেখো উৎপাদকটা কি আছে, x² + 3ax + 2a² - b² - ab। ঠিক আছে, দেখো খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে প্রথমে আমরা লিখছি x² + 3ax + 2a² - ab আর -b²। আমরা এটাকে সাজিয়ে নিলাম, -ab আগে লিখলাম, -b² পরে রাখলাম। আমরা এটাকে কিন্তু আমরা মিডিল টার্ম করব। দেখো এই যে x² + 3ax + 2a², এটাকে আমরা মিডিল টার্ম করব, মানে 2 × 2, মানে 2 আর 1 যোগ করলে 3 হবে, মধ্যে সহগ করব। দেখো আমি করছি, তাহলে এখানে দিচ্ছি, দেখো x² প্লাস এখানে হচ্ছে 2 + 1ax + 2a², মধ্যে সহগ কিন্তু 2 × 2, 2 1 যোগ করলে 3 হবে, আর 2 আর 1 গুণ করলে 2 হবে, -ab - b²। এবার দেখো পরের স্টেপে x² + 2ax + ax + 2a²। আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটকে তুলে দিলাম, তাহলে এটা হচ্ছে 2ax, এটা গুণ করলে ax + 2a², এখানে যা আছে তাই, -ab - b²। এবার আমরা কমন নেব, এখান থেকে যদি x কমন নেই, x + 2a প্লাস এখান থেকে যদি a কমন নেই, x + 2a, আর এখানে যা আছে তাই, -ab - b²। তাহলে এর মধ্যে কমন হচ্ছে x + 2a, আর বাকি হচ্ছে x + a, -ab - b²। এইবার কিন্তু আমরা করব, এই যে দুটো রাশি বাড়লো, এই দুই রাশিকে আমরা চিহ্ন দ্বারা, মানে প্লাস মাইনাস দ্বারা গুণ করব, করে আমরা কিন্তু -a মিলাবো। বি হচ্ছে সহগ, যেহেতু b² আছে, যেটা স্কোয়ার থাকে সেটা কিন্তু সহগ হয়, তাহলে আমরা মিলাবো -a। এই দুই রাশিকে গুণ করে আমরা মিলাবো -a। তাহলে আমরা এই রাশিকে গুণ করছি মাইনাস দেয়, এটাকে প্লাস দেয়। ঠিক আছে, আমরা দেখে নেই, এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কী হবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে -x, আর এটা হবে -2a, আর প্লাস দিয়ে গুণ করলে +x, আর এটা হবে +a। মাইনাস প্লাস কেটে গেল, 2a থেকে এ বাদ দিলে -a, তাহলে আমার কিন্তু মিলে গেল। এবার আমি সেট করব, সেট করার নিয়ম হচ্ছে প্রথম আর শেষে যা আছে সেটা আমরা তাই লিখব, কিন্তু শুধু মাঝখানের লিখব না, এর পরিবর্তে আমরা এই দুই রাশিকে লিখব, এবং যাকে আমরা যে চিহ্ন দ্বারা গুণ করছি তার সামনে সেই চিহ্ন দেবো, আর পাশে সহগ দেবো b। আমি লিখছি, দেখো প্রথমে যা আছে তাই লিখবে, x + 2a, আর এটা হচ্ছে x + a, যা আছে লিখবে, আর শেষে যা আছে শেষে এখানে লিখছি -b²। মাঝখানে এটা লিখবো না, এর পরিবর্তে আমরা এই দুই রাশি লিখব, এবং যাকে যেভাবে গুণ করেছি তার সামনে সেই চিহ্ন দেবো, আর পাশে দেবো সহগ b।
দেখো এটাকে মাইনাস দিয়ে গুণ করছি, সামনে একটা মাইনাস দেবো, রাশিটা কি আছে এক্স প্লাস 2a, সহগ হিসেবে দেবো হচ্ছে বি। কমপ্লিট। এবার এই রাশিকে কি দিয়ে গুণ প্লাস প্লাস, সামনে একটা প্লাস দেবো। এবার রাশিটা কি আছে এক্স প্লাস এ, আর সহগ হচ্ছে বি। কমপ্লিট। ঠিক আছে, এইভাবে মানে প্রথম আর শেষে যা আছে তাই লিখবো, মাঝখানেরটার পরিবর্তে যাকে আমার যেভাবে গুণ করে, যে গুণ করে মিলাইছি সেই রাশির সামনে সেই চিহ্ন দেবো, আর পাশের সহগ দেবো বি, পাশের সহগ হচ্ছে বি। এবার দেখো কমন নেবো, দেখো এই দুটার মধ্যে কমন নেবো। এখানে কমন হচ্ছে, দেখো আমি দাগ দিচ্ছি, এটা কমন। এখানে কমন হচ্ছে এক্স প্লাস 2a কমন, আর বাকি থাকলো এখানে এক্স প্লাস এ মাইনাস বি। এটা যদি কমন নেই তাহলে এক্স প্লাস এ মাইনাস বি, এখানে যা চিহ্ন সেই চিহ্ন দিবে। এর মধ্যে কমন হচ্ছে বি, বি কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ আর মাইনাস বি। ঠিক আছে, দেখো এর মধ্যে কমন কি, এর মধ্যে কমন দেখে এটা কমন, এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস এ মাইনাস বি কমন, আর বাকি হচ্ছে বাকি এক্স প্লাস 2a প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমাকে তাহলে এই যে দুটা রাশি আছে, এই দুই রাশিকে আমাকে চিহ্ন দ্বারা গুণ করতে, মানে প্লাস মাইনাস দ্বারা। আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ করলে, এটাকে প্লাস দিয়ে গুণ করবো, ওরা আমাকে মিলাতে হবে মাইনাস এ, আমরা কিন্তু মাইনাস এখানে মিলিয়ে নিলাম। আর সেট করে নিয়ে হচ্ছে প্রথম আর শেষে যা থাকবে লিখতে হবে, শুধু মাঝখানের পরিবর্তে আমরা যাকে যেভাবে গুণ করছি তার সামনে শুধু সেই চিহ্ন আর পাশে সহগ দেবো। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4 অথবা, এটা হচ্ছে সরল করতে হবে। দেখো সরল অঙ্ক প্রশ্ন আছে, উপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এবারে আমার লসাগু কী হবে, এর লসাগু হবে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবার হচ্ছে ওয়াই মাইনাস জেড, আর একটা হচ্ছে জেড মাইনাস এক্স। এই 3 রকম সংখ্যা এখানে আছে, এরকম 3 রকম রাশি এখানে আছে। প্রথমে এক্স মাইনাস ওয়াই আর যে এই দুটো ভাগ যাচ্ছে, এই দুটো, তাহলে আমরা এই দুটো গুণ করবো, এই দুটো গুণ। তাহলে এখানে প্রথমে লিখছি ওয়াই মাইনাস জেড, আর একটা ব্র্যাকেট হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস, এবার দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে আমরা এই দুটো গুণ করব। এটা আছে হচ্ছে জেড মাইনাস এক্স, তারপর হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, এবার দেখো জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে আমরা এই দুটো গুণ করবো, এই দুটো। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো নিচে যা আছে লিখে নিচ্ছি, নিচে আছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান কী হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তাই আছে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ প্লাস, আবার এখানেও তাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও তাই এ কিউ মাইনাস বি কিউ প্লাস, এবার এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এবার দেখো মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, মানে মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ। তার মানে উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড,
আর জেড মাইনাস এক্স। এবার যদি জিরোকে আমরা এটা দিয়ে ভাগ করি, জিরোকে কোনো কিছুতে ভাগ বা গুণ করলে এটা জিরো হবে, তাহলে অ্যান্সার হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখা দিবে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, তার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান হবে এ কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা তোমাদের বলছি, তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।